নারী ফুটবলটাকে যে জায়গাতে দেখার সুযোগ ছিল সেই সুযোগগুলো আমার মনে হয় না যে আমরা আসলে খুব বেশি কাজে লাগাতে পারছি। হামজা যে প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা সেটা আর কারণে নারী ফুটবলের সব থেকে ভালো যে দিকটা সেটা হচ্ছে আমরা খুব প্রফেশনাল একজন কোচ পেয়েছি। যে ক্যাপ্টেন হিসেবে মানে দলকে যেভাবে আগলে রাখা দরকার জামাল সেটা পারে। বাফুফে আসলে সবসময় বলে যে আমরা অমুক দলের সাথে খেলবো তমুক দলের সাথে খেলবো, কখনো কখনো সেটা বাস্তবায়িত হয়, কখনো কখনো সেটা হয় না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ স্পোর্টস উইকলি বাই বঙ্গ। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ ইসাম। আমরা আজকে কথা বলবো ফুটবল নিয়ে, আমাদের দেশের ফুটবল, আমাদের নারী দলের ফুটবল, আমাদের পুরুষ দলের ফুটবল, সব ধরনের ফুটবল। এবং তার জন্য হু ইজ দ্য বেস্ট পারসন টু স্পিক টু? আমাদের সাথে আছে মোহাম্মদ জুবায়ের ভাই, সিনিয়র রিপোর্টার bdnews24.com। খুবই কমন একজন ফেস আমাদের স্পোর্টস মিডিয়া, স্পেশালি ফুটবল মিডিয়ার। জুবায়ের ভাই, আপনাকে ওয়েলকাম টু স্পোর্টস উইকলি বাই বঙ্গ। ধন্যবাদ আপনাদের। জুবায়ের ভাই, আমরা লেটস জাস্ট ডাইভ ইন, আমরা শুরু করে দেই। কি অবস্থা? নারী দল এশিয়ান কাপে যাবে আগামী মার্চ মাসে অস্ট্রেলিয়াতে। এখন তারা কোন স্টেজে আছে, কি টুর্নামেন্ট খেলছে, প্লেয়ারদের এখন কি অবস্থা? এই মুহূর্তে নারী দলের কার্যক্রম বন্ধ, কারণ পিটার জেমস বাটলার সেই বড়দিনের ছুটিতে ইংল্যান্ডে আছে। তার সাথে ভেরি রিসেন্ট আমার একটু কথা হয়েছে যে আপনি কি মানে টোটালি হচ্ছে ভ্যাকেশনে আছেন? তো বললো যে না, আমি আমার কাজগুলো ওয়ার্কআউট করতেছি, নতুন কোন প্লেয়ার ইনক্লুড করব, কাকে একটু রিজার্ভে রাখবো, কোন দিকগুলো আমাদেরকে মার্চের এশিয়ান কাপের জন্য তৈরি করতে হবে, সেই শিডিউলগুলো আমরা তৈরি করতেছি আমি বসে বসে। তো আমাদের মেন নারী ফুটবলের সব থেকে ভালো যে দিকটা সেটা হচ্ছে আমরা খুব প্রফেশনাল একজন কোচ পেয়েছি। যে জিনিসটা আমরা কিছুটা লাকিই বলবো যে ইংল্যান্ডের আবহে বেড়ে ওঠা একজন কোচ, প্রিমিয়ার লিগে খেলা একজন কোচ, এত এক্সপিরিয়েন্সড একজন কোচ, উনি বাংলাদেশের মতো একটা দেশে যে নারী ফুটবল নিয়ে উনি যে কাজ করছে, এটা আমাদের জন্য খুবই পজিটিভ পয়েন্ট। এবং বর্তমানে নারী ফুটবল তো যেহেতু মানে যে প্রত্যাশাটা আমাদের ছিল সেটা কিন্তু আসলে খুব বেশি পূরণ হয়নি। কারণ 2020-20 আমরা যখন হচ্ছে সাফের চ্যাম্পিয়ন হলাম, তখন আমাদের যে হাইপটা উঠেছিল সেটা কিন্তু আমরা খুব বেশি ধরে রাখতে পারিনি। 2024 এসে আমরা এগেন আর একটা চান্স পেলাম যে আমরা সাব চ্যাম্পিয়ন হলাম। এরপর থেকে কিন্তু মেয়েদের খেলাগুলোকে আমরা খুব বেশি মানে নিয়মিত মাঠে রাখতে পারিনি। তো মানে আমরা যে হাইপটা কাজে লাগানোর যে সুযোগ সাধারণত একবার আসে, সেখানে আমরা দুইবার পেয়েছি, কিন্তু আমরা লিগটা কন্টিনিউ করতে পারিনি। ফলে মেয়েরা নিয়মিত খেলার ভিতরে থাকেনি। সেক্ষেত্রে ফিটনেস থেকে শুরু করে অন্যান্য সব জায়গায় ঘাটতি কিন্তু কম বেশি তৈরি হয়েছে, না খেললে যেটা হয়। হ্যাঁ, না খেললে যেটা হয়। আবার এর মাঝে মেয়েদেরকে দেওয়া হলো ভুটানের লিগ খেলতে। তো আপনি বলেন যে একটা ম্যাচে স্কোর লাইন যদি 24-0 হয়, খেলার মানটা বোঝা যায়। 24টা গোল হতে হলে আসলে প্রতি মিনিটেই গোল হওয়া লাগে। দেখুন, প্রতি মিনিটেই গোল হওয়া লাগে। তো ভুটানের এই লিগটাতে গিয়ে আমাদের মেয়েরা হয়তো ফিনান্সিয়ালি বেনিফিটেড হলো, হ্যাঁ, হয়তো সেখানে কিছু প্র্যাকটিস করার উন্নত পরিবেশ পেল, কিন্তু মানে টেকনিক্যাল ট্যাকটিক্যাল জায়গায় তারা কতটুকু উন্নতি করতে পারলো। তো এইভাবে আসলে আমরা নারী ফুটবলটাকে যে জায়গাতে দেখার সুযোগ ছিল সেই সুযোগগুলো আমার মনে হয় না যে আমরা আসলে খুব বেশি কাজে লাগাতে পারছি। এখন আমাদের নারী ফুটবল দলের নেক্সট স্টেপগুলো কি হবে? আপনার কাছে এটা তথ্য আছে? মানে একটা সময় তো অস্ট্রেলিয়া চলেই যাবে আগে, তো তার আগে কি কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বা কোনো ম্যাচ খেলার প্ল্যান আছে কিনা? এই ব্যাপারে বাফুফে আসলে সবসময় বলে যে আমরা অমুক দলের সাথে খেলবো তমুক দলের সাথে খেলবো, কখনো কখনো সেটা বাস্তবায়িত হয়, কখনো কখনো সেটা হয় না। তবে এখানে পিটার যেটা সবসময় আশা করে, যেমন কিছুদিন আগেও সে কোরিয়ান পিজেটে হচ্ছে আপনার করেছে, ক্যাম্প করেছে, নিবিড় ক্যাম্প করছে। পিটারের একটা জিনিস, সে সবসময় চায় হচ্ছে র্যাঙ্কিং এ হায়ার দলগুলোর সাথে খেলার, যেমন সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, বাহরাইন, মিয়ানমার, থাইল্যান্ডে গিয়ে যখন মেয়েরা হারলো, হি ওয়াজ হ্যাপি। কারণ তার কথা হচ্ছে যে আমরা এখন শেখার পর্যায়ে আছি, মার্চে আমরা আমাদের ফুল ইফোর্ট দিব, তার জন্য আমরা এখন সবসময় হায়ার টিমের সাথে খেলবো। আমরা এখানে মানে আষাঢ় খেয়ে পড়বো, কিন্তু প্রবল বিক্রমে উঠে দাঁড়াবো, এই মানসিকতা তার আছে। এই কারণে সে সবসময় বাফুফের কাছে আশা করে বা দাবি জানায় যে সবসময় তাকে হায়ার র্যাঙ্ক টিমের সাথে ম্যাচ আয়োজন করার জন্য হয়। সব মিলে অনেক সময় হয়, অনেক সময় হয় না। তবে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যেহেতু এটা একটা হিউজ অপরচুনিটি, যে আপনি যদি টপ 6-এ থাকেন তাহলে আপনি ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করবেন, আপনি যদি টপ 8-এ থাকেন তাহলে আপনি সরাসরি অলিম্পিকে খেলবেন। তো যতদূর মনে পড়ে যে এটা এই বাসাইটা ওয়ার্ল্ড কাপের মনে হয় এটা শেষ,
এর পরবর্তীতে এটা আর বাসা হিসেবে কাউন্ট হবে না। তো সেই দিক থেকে এটা কিন্তু আমাদের জন্য হিউজ অপরচুনিটি। Right. তো এইটা আপনাকে যদি নিতে হয় তাহলে আপনাকে সম্মিলিতভাবে ওই চকআউটটা করতে হবে যেখানে আপনি মেয়েদেরকে হচ্ছে শতভাগ প্রস্তুত করে নিয়ে আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন। জয় ভাই, আমাকে বলেন আপনার প্রত্যাশা কি হবে এই এশিয়ান কাপ, কি এক্সপেক্ট করতে পারি বাংলাদেশ থেকে? দেখুন, এক্সপেকটেশনের জায়গা যদি বলি, আমি মেয়েদের ফুটবলটা হচ্ছে সাফের লাস্ট 4টা টুর্নামেন্টে আমি কভার করছি। 2016-এ শিলিগুড়ি, দেন নেপালে বিরাটনগর, দেন নেপাল 2টা, আরও 2টা। ফলে আমি এই মেয়েদের উন্নতিগুলো আমি একেবারে নিজের চোখে দেখছি। মারিয়া মনিকাদের আমি 13-14 বছর বয়স থেকে বেড়ে উঠে এই পর্যায়ে আসতে দেখছি। ফলে যখন মানুষ পায় তখন আরও পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়। ট্রু। আমাদের ফুটবলে দীর্ঘদিন কোনো সাফল্যের গল্প ছিল না, ফাইনালি মেয়েদের হাত ধরে পরপর 2টা সাব জয়ের গল্প আসছে। তো এখন তো স্বাভাবিকভাবে এক্সপেকটেশন মানুষের যেমন বাড়ছে, আমরা যারা ক্রীড়া সাংবাদিক বা আমরা গণমাধ্যম কর্মী তাদেরও এক্সপেকটেশন বাড়ছে। আমি তো অ্যাটলিস্ট চাইবো যে মানে বিশ্বকাপে না হোক, অন্তত অলিম্পিকে যেন কোয়ালিফাই করে, সরাসরি খেলে, রাইট, সেই চাওয়াটা তো আমার থাকবেই। আপনার যে আন্ডারস্ট্যান্ডিং, ওখান থেকে জানতে চাবো যে মহিলা ফুটবলের কালচারটা কি পুরুষ ফুটবলের চেয়ে আরো সমৃদ্ধ কিনা, আরো প্রফেশনাল কিনা? একদিক থেকে আপনার কথা ঠিক আছে, মানে খুবই প্রফেশনাল। কারণ দেখেন, যখন এই মেয়েগুলো, যখন আমি এই 32 জনের বাড়িতে গেছি, তখন একটা জিনিস আমার দেখার সুযোগ হয়েছে যে তারা তাদের মেয়েদেরকে কিন্তু ছেড়ে দিয়েছে সব দাবি দেওয়া বাদ দিয়ে। আপনি বলছেন ফ্যামিলিরা? হ্যাঁ, ফ্যামিলি, মানে প্লেয়ারদের ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, মানে সব দাবি দেওয়া। যেমন নীলুফার ইয়াসমিনের মা আমাকে দারুণ একটা কথা বললো, বলতেছে যে আমার মেয়ে ভেসে যাচ্ছে, আমি দেখছি। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা, ভাসতে দাও। যখন সে ফুটবলে আসবে, অনেকে অনেক কথা বলতেছিল, তখন বললাম যে ও যত এমনিতেই ভেসে যাচ্ছে, ওকে ভেসে যেতে দাও। যদি ও মাথা তুলে দাঁড়াতে পারে তো দাঁড়াবে, যদি কিনারে উঠতে পারে তাহলে উঠবে, আর যদি না পারে এমনিতেই তো ভেসে যাচ্ছে তো ভেসে যাক। তো তারা কিন্তু এরকম অনেক দাবি দেওয়া ছেড়ে দিয়ে হচ্ছে মেয়েদেরকে বাফুফের এখানে পাঠাচ্ছে ক্যাম্পে। তো ক্যাম্পে যে জিনিসটা সব থেকে মজার বিষয়, এটা তো মেয়েদের ক্যাম্প, এখানে নিরাপত্তার ইস্যু আছে, নানান ইস্যু আছে। মেয়েরা চাইলেই মানে ছেলেদের ক্যাম্পের মতো বা ম্যাচ লাইফের মতো বাইরে যেতে পারে না। সিনিয়র জুনিয়র মানে সব মিলাই কিন্তু এক জায়গায় থাকে। ফলে এই একসাথে থাকার ফলে কিন্তু একটা অদ্ভুত একটা বন্ডিংস তৈরি হয়। সাবিনার একটা বড় ইম্প্যাক্ট ছিল। আচ্ছা, সে সবসময় জুনিয়রদেরকে আগলে রাখছে। ফলে এই মেয়েরা যখন দেখছে যে তাদের জন্য এই মানুষগুলো এই স্যাক্রিফাইস করছে, তো কিছু প্রতিদান দেওয়ার মানসিকতা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে মেয়েদের ভিতরে ওই প্রফেশনালিজম থেকে শুরু করে নানান বিষয়গুলো গ্রো করছে। মোটা দাগে যদি আমি বলি, দেশকে দেওয়ার যে মানসিকতা, মেয়েদের যে পরিমাণ, এটা মানে অকল্পনীয়। সাউথ এশিয়াতে তারা টপ টিম, নো ডাউট। মানে যখন আমরা বিস্তার এশিয়ান কাপে যাব, সাউথ এশিয়া থেকে বের হয়ে ওই জায়গাটা পৌঁছাতে পারবে কিনা? না, ওই জায়গাতে এখনই পৌঁছাতে পারবে বলে আমি মনে করি না। আমি এশিয়ান কাপ না, ধরেন জেনারেলি কি রকম মনে হয়? জেনারেলি সেটা পারবে, আস্তে আস্তে পারবে। কারণ দেখেন, যখন মানুষের ডেডিকেশন থাকে, এর সাথে যখন প্রফেশনালিজম থেকে শুরু করে অন্যান্য বিষয় যোগ হয়, তখন সেগুলো সবকিছুই সম্ভব। যখন ছোটন ভাই ছিল, ছোটন ভাই তার মতো করে মেয়েদের তৈরি করছে, কখনো ইমোশন দিয়ে, কখনো আদর দিয়ে, কখনো স্নেহ দিয়ে, কখনো শাসন বারণ দিয়ে। ছোটন ভাইয়ের যে প্যাটার্ন, সেটা দিয়ে সে এই মেয়েদেরকে দাঁড় করাইছে। বাটলার এসে সে যোগ করছে মানে চরম প্রফেশনালিজম। ইউকে মানে ইংল্যান্ডের ফুটবল, সে তো বাংলাদেশের আবহে মানুষ না। তার নেচার হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে এটা খাও মানে খেতেই হবে, এটা করো মানে করতেই হবে। তো এই প্রফেশনালিজম সে যোগ করছে। এবং ইন্টারেস্টিং বিষয়, আমি যখন রিপার বাড়িতে যাই, আমাকে যে খাবার দিছে, আমি সে খাবার কোনোটা খাইতে পারতেছে না। কেন? আমি বললাম যে এই খাবারগুলো এমন কেন? বলতেছে এটা পিটারের রেসিপি। মিট শক্ত বাসায়, হ্যাঁ বাড়িতে, তার গ্রামের বাড়িতে মিট শক্ত, তারপরে আপনার সবজিগুলা কাঁচা কাঁচা, মানে একেবারে ওই রেসিপি। মানে পিটার বাটলারের রেসিপি গ্রামে চলে গেছে, ওইটাই বাসায় খাওয়া হয়। এবং ইন্টারেস্টিং পার্ট, ওই মেয়ের সাথে পরিবারের সবাই ওই খাবার খায়। ওয়াও, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। তো পিটার কিন্তু এই জিনিসগুলো এক ধরনের বাধ্য করছে এবং মেয়েরা এটা ফলো করে। আর বাকি যে ট্রেনিং এর ফ্যাসিলিটি, এই ট্রেনিং এর ফ্যাসিলিটি বাড়ানোর জন্য পিটার সব সময় বাফুকে একটু পুশ করতে থাকে। বড় দলগুলোর সাথে ম্যাচ, প্রপার ট্রেনিং ফ্যাসিলিটি। এখন মেয়েগুলো বাফুকের চারতলাতেই আছে, প্রায় 50 জন মেয়ে। তাদের আবাসনের জায়গাটা আরেকটু বেটার করা,
তাদের ফুড বাফুফে তার সামর্থ্য অনুযায়ী যেগুলো দিচ্ছে সেইটা আরেকটু উন্নত করা, এই বিষয়গুলো যখন আপনি করবেন, মানে ছোট ছোট অনেক বিষয় ফাইন টিউন হবে, তখন আসলে বাংলাদেশ এশিয়ান পর্যায়ে পৌঁছাতে বাংলাদেশের আসলে খুব বেশি সময় লাগবে না। যেভাবে এখন আমরা তাহলে একটু পুরুষ দল নিয়ে জানতে চাবো যে বাংলাদেশের যে মেন্স টিম কিছুদিন আগে খেললো এবং এখন মনে একটা যেটা হয় আবার যখন ইন্টারন্যাশনাল ব্রেক আসবে তখন আবার খেলবে, কি অবস্থা, মানে কোনো চেঞ্জ আসবে কিনা, আমরা কি হামজাকে রিপিটেডলি এক্সপেক্ট করতে পারি কিনা টিমে? সেটা আমরা আশা করতেই পারি। পুরুষ টিম নিয়ে আসলে যে জায়গাটা আমার সব থেকে ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে যে ধরেন আমরা গত মার্চের কথা 2019 সালের সল্টলেকের ম্যাচের কথা যদি আমরা তুলনা করি, এনভায়রনমেন্ট ওয়াজ ডিফারেন্ট। যেমন আমরা যখন সল্টলেকের ম্যাচটাতে গেলাম তখন জামালকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা কয় গোল খাবেন, আর যখন আমরা শিলংয়ে আসলাম গত মার্চে, যখন হামজার নামটা ঘোষণা করা হলো তখন শিলংয়ের গ্যালারি কিন্তু হই দিয়ে উঠছে। মানে আপনার প্রতিপক্ষ গ্যালারি যে আপনার প্লেয়ারের নাম শুনে হই দিতে পারে এবং সেটা ইন্ডিয়ার মাটিতে, এটা ভেরি মাচ ইন্টারেস্টিং ব্যাপার। এটা গায়ের মানে খাড়া হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। ওই যে হাইপটা তৈরি হয়েছে, সেই হাইপের ফলে ধরেন এরপরে সমিত সোম আসছে। এখন বাফুফের প্রয়োজন যে এইটাকে খুব পজিটিভলি কাজে লাগানো, কারণ এখন হয়তো বিএফএফ এটাকে আপনার একটা আর্থিক কাঠামোর দিকে নিয়ে যাচ্ছে, হয়তো কিছু পৃষ্ঠপোষকতা আসছে, কিন্তু বিগার সিনারিওতে যদি হামজাকে কাজে লাগাতে হয় আমাদের, তাহলে আমাদেরকে নিয়মিত খেলা, হামজা যখন আসে তখন হচ্ছে আমাদের বয়স ভিত্তিক দলগুলোর যেসব ছেলেপেলে আছে তাদের নিয়ে কিছু ওয়ার্কআউট করানো, কিছু টিপস দেওয়া, কিছু সেশন করা, কারণ হামজার যে এক্সপিরিয়েন্স ঠিক ওই পরিমাণ আর কারণে এই জিনিসগুলো যদি আমরা পজিটিভ ওয়েতে কাজে লাগাতে পারি, তো আমার মনে হয় যে ছেলেদের ফুটবল গত সাফে আমরা সেমিফাইনালে উঠছি, সেটাতেই আমরা খুব খুশি। কিন্তু ফুটবলে কি তৃপ্তির জায়গা আছে? এই তৃপ্তির জায়গা তো নেই। তো এইটা যদি আমাদেরকে সাফের পুনরুদ্ধার করতে হয়, সাউথ এশিয়ায় একটা পাওয়ার হয়ে উঠতে হয়, তাহলে হামজাকে আমাদেরকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। ভাই, মহিলা দল ভালো খেললে এটা কি পুরুষ দলের উপর প্রেসার হয়ে যায়? ইনডিরেক্টলি হয়। কারণ একটা জিনিস ধরেন আমরা মানুষ হিসেবে কিন্তু একটু তুলনা করতে পছন্দ করি, এই জিনিসটা সব সময় হয়। যে দেখো এরা, দেখো ওরা। আবার অনেক সময় মেয়েরা যখন সাফল্য পায় এবং তার পরপরই যখন ছেলেদের ম্যাচ আসে, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু পোস্ট করে যে আমরা জিতছি, আমরা আশা করি জামাল ভাইরাও জিতু। তো এটা কিন্তু ইনডিরেক্টলি একটা প্রেশার তৈরি করে দেয়। ম্যাচ শুরুর সময় হয়তো সেই প্রেশারটা তত অ্যাক্টিভ থাকে কিনা আমি জানি না, কিন্তু ম্যাচ গড়ানোর আগ পর্যন্ত এটা কম বেশি থাকেই। আপনার কি মনে হয় না যে যদি মহিলা দলই এত ভালো করে তাহলে বাফুফের তো ইনভেস্টমেন্ট এখানে বেশি হওয়া উচিত? আমি সবসময় ব্যক্তিগতভাবে মনে করি যে জায়গাটা আমার উন্নতির জায়গা, সব থেকে বেশি অপরচুনিটি যে দিকে, সেদিকেই বেশি ইনভেস্ট করা উচিত। রাইট রাইট। মেয়েরা যেহেতু একটা ট্র্যাকে উঠে গেছে, যেখানে আমাদের এখন সুযোগ আছে ওয়ার্ল্ড কাপে খেলার, আমাদের সুযোগ আছে সরাসরি অলিম্পিকে খেলার, তো এখন আমি কেন এখানে ইনভেস্ট করব না? ছেলেদের ফুটবলে ইনভেস্ট করার কিন্তু অনেকই আছে। আজকে মেয়েদের ফুটবলে ইনভেস্ট করার কেউ ছিল না বলে লিগটা হয়নি, এবং এমন সময় লিগটা হলো যেটা আমাদের কিন্তু খুব বেশি কাজে লাগবে বলেও আমি মনে করি না। কারণ 1 মাসে লিগ হবে, এই 1 মাস লোকাল প্লেয়াররা খেলবে। মার্চের প্রস্তুতিটা তাহলে কিভাবে হচ্ছে? পিটার তো টানা 3 মাস কাজ করার সুযোগটা তাহলে আর পাচ্ছে না। তো এই ইনভেস্টমেন্টের পরিকল্পনা যদি আমাদের ওইরকম ঠিক মতো থাকতো, তাহলে আমরা মার্চের এশিয়ান কাপটা নিয়ে আমরা একেবারে খুব ভালোভাবে চক আউট করে আমরা 100% এফোর্ট দিতে পারতাম। আমরা আবার পুরুষের দলের একটা ইস্যু নিয়ে আমি আলাপ করতে চাই যে হামজা শামিদদেরকে পেয়ে কি আমরা জামালকে ভুলে গেলাম? মানে একটা ম্যাচে জামাল পরে নামলো বা জামাল নিজেই বললো যে আমাকে আগে নামানো উচিত ছিল বা এরকম একটা কথাবার্তা হয়, কিন্তু জামালকে কি আমরা ইউটিলাইজ করতে পেরেছি টিমে বা আপনি যেটা বললেন টেকনিক্যাল কাজে? দেখেন, জামালকে আমরা যথেষ্ট ভালোভাবে আমরা ইউটিলাইজ করেছি একটা সময়, কারণ জামালের কিছু বোল্ড ব্যাপার আছে। এজ এ ক্যাপ্টেন হিসাবে মানে দলকে যেভাবে আগলে রাখা দরকার জামাল সেটা পারে। এখন জামালকে ব্যবহারের যে বিষয়টা, জামাল যে পজিশনে খেলে সেখানে হামজা আসছে, সমিতের মতো প্লেয়ার আসছে, ফাহমিদুলরা আসছে, এরকম মানে বাংলাদেশ পুরুষ দলটা কিন্তু ঠিক আগের মতো নেই যে এলাম জায়গা পেয়ে গেলাম। ফলে জামালের জায়গাটা আস্তে আস্তে একটু সংকুচিত হচ্ছে, বাট স্টিল আই বিলিভ জামালকে কাজে লাগানো যাবে এবং জামালকে কাজে লাগানোর পরিকল্পনা কাবরেরার আছে। বিএফএফ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কি এই
নারী দলে কিছু সুপারস্টার তৈরি হচ্ছে, পুরুষ দলে অবভিয়াসলি সুপারস্টার তৈরি হয়ে আসছে, এটা ম্যানেজ করার অ্যাবিলিটি আছে দুই দলের কথা যদি আমি জিজ্ঞেস করি আপনাকে? এখন পর্যন্ত পৃষ্ঠপোষকতার দিক থেকে মানে ফিনান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে যদি আমরা বলি, তো তারা কিন্তু এটা বেশ কাজে লাগাচ্ছে। অলরেডি ছেলেদের বাফুফের সাথে অনেকগুলো স্পন্সর প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। মেয়েদের ফুটবলেও ঢাকা ব্যাংক অনেক আগে থেকে ছিল, প্লাস আরও কিছু প্রতিষ্ঠান যোগ হয়েছে এবং ব্যক্তিগতভাবেও মেয়েরা অনেক স্পন্সর পাচ্ছে। এখন ধরেন প্রফেশনালিজমের তো কোনো শেষ নেই। আপনার যদি অপরচুনিটি থাকে, বার্গেনিং ক্যাপাবিলিটি যদি সেই পরিমাণে স্ট্রং হয়, তাহলে তো আপনি তাকে 50 কোটি 100 কোটি টাকা তো বিক্রি করতে পারবেন, কারণ ফুটবল ইজ এ হিউজ মার্কেট এভরিওয়্যার। আমি বেসিক্যালি মনে করি বাফুফের এখন ওরকম একটা উইং থাকা উচিত, যারা এই পৃষ্ঠপোষকতা আনা থেকে শুরু করে মানে টোটাল প্রোডাক্টটা সেইভাবে বিক্রি করবে, তাহলে হচ্ছে মনে হয় যে সেটা খুবই পজিটিভ একটা দিক হবে। সার্বিকভাবে কি এইজ লেভেল ফুটবলে বাফুফের ইমপ্রুভমেন্ট হচ্ছে, মানে বাফুফের অ্যাটেনশন দেওয়া প্লেয়াররাও কি ইমপ্রুভ করছে আপনার মনে হয়? মানে আমরা যতখানি আশা করেছিলাম ঠিক ততখানি না। আচ্ছা, মানে বয়স ভিত্তিক পর্যায়ে ছেলেদের সাফে ভালো হয়েছে, চায়নাতে গিয়ে ভালো হয়েছে, কিন্তু এখনো ধরেন বয়স ভিত্তিক দলগুলো কোথায় ট্রেনিং করে বা তাদের আবাসনের জায়গা হচ্ছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম, মানে যেখানে যদি আপনি যান মানে যে গেলে আপনার মনে হবে যে এই ছেলেগুলো কি পরিবেশের ভিতরে আছে। আবার ধরেন তারা প্র্যাকটিস করতেছে ওই টার্ফে, তো এই জায়গাটাতে আমাদের আরো প্রফেশনাল হওয়ার সুযোগ আছে। আপনার সম্পর্কে একটু জানতে চাই, আপনি কতদিন ধরে খেলা কভার করছেন এবং ইন্টারেস্টটা করতে গেছে, আপনি কি খেলতেন কিনা বা মানে কেন ফুটবল কভার করেন? না আসলে বিষয়টা কি, মানে ছোটবেলা থেকে খেলাধুলা করতে পছন্দ করতাম, গ্রামের ছেলেরা যা হয় আর কি। ইউনিভার্সিটিতে এসে টিটি শিখছি, ক্যারাম, দাবাটা একদম পারিবারিকভাবেই শেখা আব্বু আম্মুর কাছ থেকে। তো সামহাও একভাবে নাজমুল হক তপনদার সাথে দেখা, তপনদার বললাম যে দাদা একটু লেখালেখি করব, বলছে লেখো। চ্যাম্পিয়ন্সের পেজে লেখালেখি শুরু হলো, ভালোবাসাটাই একসময় আস্তে আস্তে পেশা হয়ে গেল। তারপরে এর মাঝে ধরেন সঙ্গ পেলাম মুস্তফা মামুন ভাইয়ের, রেজাউর রহমান সোহাগ ভাইয়ের, তপনদার তো শুরু থেকেই ছিল। মানে সব মিলে স্পোর্টসের এমন মহিরুহদের সাথে কাজ করার সুযোগ হলো, মানে ভালোবাসাটা পেশায় রূপ নিতে আসলে খুব বেশি সময় লাগেনি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে আসার জন্য জুবের ভাই। ধন্যবাদ বঙ্গকেও, বঙ্গ শ্রোতা দর্শকদের জন্য। দর্শক, আমাদের আজকের শো এই পর্যন্তই। আপনারা রবিবারে রাত 9টায় দেখবেন শো, এবং প্রতি রবিবারে আমরা আসবো স্পোর্টস উইকলি বাই বঙ্গ। আমি মোহাম্মদ ইসলাম আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। অবশ্যই নেক্সট এপিসোড দেখবেন। থ্যাংক ইউ।